আর এখন এই মুহূর্তের যেটা বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ 30শে এপ্রিল 2025 মুক্ত হলেন বাংলাদেশের হিন্দু নেতা, ধর্মীয় নেতা, প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। তার আজকে মুক্তি হলো। যদিও মুক্তি মানেই তিনি জেল মুক্ত হচ্ছেন না, জামিন হলো তার, এবং সেই জামিনের পর যেহেতু বাংলাদেশে এখনও 3 দিন, আগামী 3 দিন ছুটি আছে, সরকারি ছুটি, সেই কারণের জন্য এখনই জেল মুক্তি হচ্ছে না চিন্ময় কৃষ্ণ প্রভুর। কিন্তু আজকে তিনি জামিন পেলেন বাংলাদেশ হাইকোর্ট থেকে, এবং যে ডিভিশন বেঞ্চ থেকে তার জামিন হলো আতোয়ার রহমান এবং মোহাম্মদ আলী রেজার ডিভিশন বেঞ্চ, সেখান থেকেই জামিন হলো চিন্ময় কৃষ্ণ দাসের। দীর্ঘ 5 মাস নানান সময় নানান টানাপোড়েনের পর শেষমেশ আইনি প্রক্রিয়ায় চিন্ময় কৃষ্ণ প্রভুর খানিকটা জয় হলো বলা যেতে পারে, কারণ তিনি জেলবন্দি ছিলেন। আজকে তার মুক্তি হলো। এবার হচ্ছে এই যে এখন এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির পেছনে কি কারণ রয়েছে, আজকে 4টে চতুষ্কোণে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ব্যাখ্যা করব যে কি কারণের জন্য জামিন হলো, অথবা যেখানে ইউনূস সরকারকে আমরা একাধিকবার দেখেছি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে নানান রকম মন্তব্য করতে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 5 মাস পরে এমন কি পাশা পলট হলো, এমন কি নতুন তুরুপের তাস সামনে আসলো, যার ফলে চিন্ময় কৃষ্ণ প্রভুর আজ জামিন হলো। খুব সম্ভবত যদি সুপ্রিম কোর্টে পরবর্তীকালে মামলা না করা হয় বা সুপ্রিম কোর্ট যদি এই নির্দেশের উপর স্থগিতাদেশ না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আগামী সোমবার, মোটামুটিভাবে এখনো পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে, আগামী সোমবার নাগাদ জেল মুক্তি হতে পারে হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর। বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে সাথে এখন বর্তমানে ভারত আর পাকিস্তান যেরকম একটা ইকুয়েশনের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই জামিন কতটা গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় নিউজ রুম থেকে আমার সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই যে জামিনের যে প্রক্রিয়া, বারবার আমরা দেখেছি নানান রকম টানাপোড়েন হতে, উথাল পাথাল অবস্থা বাংলাদেশে গেছে, তার মধ্যে সাম্প্রদায়িক বিচ্ছেদের ছবি আমরা খুব পরিষ্কার দেখেছি। কিন্তু এই মুহূর্তে এই যে স্ট্র্যাটেজি, তুমি বারবার করে বাংলাদেশের যখন আলোচনা করেছো, বলেছো স্ট্র্যাটেজি মেক করবে হচ্ছে ভারত পেছনে থেকে, এবং ভারতের সেই পাশা পলট করে দেওয়ার যে প্রক্রিয়া, সেরকম কি কিছু হলো, নাকি একেবারে নর্মাল যে আইনি প্রক্রিয়া তাতেই চিন্ময় কৃষ্ণের মুক্তি হলো আজকে? দেখো, নর্মাল আইনি প্রক্রিয়ায় হয়েছে কিনা এটা বলার জায়গায় অবশ্যই যে কোনো দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্মান রয়েছে, আমাদের নিজের দেশেরও আছে এবং অন্য দেশের প্রতিও। দেবাশিস, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো এবং প্রশ্নটা খুব টুইস্টিং। আপনারা ভালো করে ফলো করবেন যে চিন্ময় কৃষ্ণের এই জামিন, সেটা কি পদ্মার পানির মতো একদম স্বচ্ছ, নাকি এই জামিনটার সঙ্গে অনেকগুলো সমীকরণ জড়িয়ে আছে। প্রথম বিষয়, বাংলাদেশের মতো রাষ্ট্র যেখানে সিন্ডিকেট বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চালাচ্ছে, সেখানে কোনো কিছুই স্বাভাবিক নয়। ফলে চিন্ময় কৃষ্ণের এই জামিন যে একদম পদ্মার পানির মতো সরল, একদম স্বচ্ছ, এটা মনে করাটা হয়তো অনেকেই মনে করবেন ভুল হবে। কারণ পরিষ্কারভাবে আমরা দেখছি যে 5 মাস এবং প্রায় 5 দিন পর্যন্ত চিন্ময় কৃষ্ণ জেলবন্দি আছেন, এবং এর আগে কোনো কারণ না দর্শিয়েই তাকে দীর্ঘদিন জেলে আটকে রাখা হয়। তিনি অসুস্থ হয়ে পড়েন, কোনোটাই কর্ণপাত করেননি এই ইউনূস সিন্ডিকেটের সদস্যরা বা মোহাম্মদ ইউনূস নিজেও। তাহলে হঠাৎ কী হলো? তাহলে হঠাৎ আমরা তো বলতে পারবো না যে ভারত পশ্চিম প্রান্তে তার যে রণংদেহী ছবি, তার যে রণংদেহী ব্যাপারটা, মানে সারা বিশ্ব যাকে ভয় পায়, ভারতের রণংদেহী ছবি, যাকে দেখে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যারা পিতৃস্থানীয় পাকিস্তান কার্যত ভয়ে দিশেহারা, সেখানকার প্রধানমন্ত্রী অসুস্থ, সেনাপ্রধানের খোঁজ মিলছে না, ফলে এই রণংদেহী ভারতকে দেখে বাংলাদেশ হট করে দমে গেছে বা ভয় পেয়েছে, এরকম গ্লোরিফিকেশন বা গৌরব কথা আমরা বলবো না, বলা উচিত নয়। কিন্তু এর পাশে অনেকগুলো তথ্য উঠে আসছে। কারণ আজকে ঢাকা হাইকোর্ট থেকে যখনই আতোয়ার রহমান এবং আলী রেজার ডিভিশন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে, সেখানে অভিযোগটা কী ছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে? অভিযোগ ছিল যে বাংলাদেশের পতাকা জাতীয়, অর্থাৎ সেখানকার জাতীয় পতাকার অবমাননা, এবং একই সঙ্গে কী অভিযোগ ছিল যে সেখানকার এপিপি অর্থাৎ আইনজীবী যিনি ছিলেন সাইফুল ইসলাম খুনের অভিযোগও জুড়ে দেওয়া হয় চিন্ময় কৃষ্ণ সঙ্গে, এবং সেই মামলা চলতে থাকে। আমরা ছবিতে দেখাবো যে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার ক্ষেত্রে যে অভিযোগ টানা হয়েছিল সেটা কি সঠিক, তার কারণ ইসকনের যে পতাকা ছিল একই সঙ্গে ছিল সে দেশের জাতীয় পতাকা, যে ছবিতে আমরা দেখেছি। পরবর্তী সময় আমরা বারংবার দেখেছি, একাধিকবার দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন মঞ্চে সেখানে সারা বিশ্বে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আইসিসের পতাকা
তার সঙ্গে বাংলাদেশের পতাকা। কই তখন তো মামলা হয়নি, তখন তো জামাতে ইসলামী হিজবুত তাহরির বিরুদ্ধে মামলা হয়নি। ফলে চিন্ময় কৃষ্ণের এই মামলা যে ফ্যাব্রিকেটেড সে বিষয়ে অনেকে সোচ্চার ছিলেন। তারপর যে ছবিটা একটু মানে টুইস্টিং হয়ে গেল, তাহলে গত 23শে এপ্রিল ঢাকা হাইকোর্ট থেকে এই 27 নম্বর বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যে রুল তারা জারি করেছিলেন, সেখানে বলেছিলেন যে 30 এপ্রিলের মধ্যে এই মামলা চূড়ান্ত শুনানি হবে। এ বিষয়ে ইউনূস সরকার যদি কন্টেস্ট করতে চায় তাহলে তার মধ্যে তাদেরকে বিষয়টা বলতে হবে। এবং এই রুল জারি করে ঢাকা হাইকোর্ট 3টে অংশকে পার্টি করে দেয়। কাদের কাদের পার্টি করে? বাংলাদেশের আইন মন্ত্রণালয়, সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেদেশের অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে তাদের মতামত জানাতে বলা হয়। কিন্তু খুব উল্লেখযোগ্য বিষয় হলো যে আজকে যখন এই জামিন তিনি পেয়ে গেছেন, তখন যে তথ্য আমরা পাচ্ছি যে আজকে কোর্টের মানে আদালত কক্ষে সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল বা কোনো আইনজীবী তারা টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করেননি। এবং সেদেশের আইন অনুসারে যদি সরকার পক্ষ কন্টেস্ট না করে, তাহলে যেটা স্বাভাবিক নিয়মও, তাহলে এখানে যিনি অভিযুক্ত তিনি জামিনটা পেয়ে যাবেন। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর ক্ষেত্রে যেহেতু সরকার পক্ষ কোনো রকম কন্টেস্ট করেনি, তিনি জামিন পেয়ে গেছেন। এবার প্রশ্ন যে কন্টেস্ট করলো না কেন ইউনূসের সিন্ডিকেট, যেখানে হিজবুত তাহরি, জামাতের মতো সব মৌলবাদী কট্টর জঙ্গিগুলো গিয়ে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে তারা অবস্থান করছে বলে একটা বড় অংশ মনে করেন, সে দেশের একটা বড় অংশের মানুষ মনে করেন। তথ্য যেটা আসছে, যেটা বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে তুলসী গাভার্ড এবং অজিত ডোভাল এই যৌথ মিশন কি কাজ করেছে। আমরা বলছি না যে অজিত ডোভাল বা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কোনো প্ল্যানিং বা কোনো মিশন এক্ষেত্রে আমরা সামনে দেখতে পেয়েছি, তেমনটা বলছি না। কিন্তু কোথাও কি কোনো মিশন ছিল যে মিশনটা আদতে একদম জলের স্তরের সঙ্গে মিশে কাজ করে গেছে। এবং গত 17ই মার্চ নির্দিষ্টভাবে এপ্রিল মাসের মানে গত মাসেই আমাদের ভারতে আসেন নির্দিষ্টভাবে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাভার্ড। এবং তুলসী গাভার্ড এসে তিনি এখানকার একটি সংবাদ মাধ্যমকে তার বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেন যে যেভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিধন চলছে, তিনি নাম করে বলেন যে খ্রিস্টান, সেখানকার বুদ্ধিস্ট, হিন্দুদের উপর অত্যাচার চলছে বাংলাদেশের ক্ষেত্রে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। এ বিষয়টা মার্কিন অথরিটি বা মার্কিন কর্তৃপক্ষ ভীষণভাবে সজাগ আছে, তারা উদ্বিগ্ন। এই বক্তব্য তিনি রাখেন। তুলসী গাভার্ড যখন ভারতের একটি সংবাদ মাধ্যমকে তার এই উদ্বেগের কথা বলছেন, সেই কথা জানার পর মোহাম্মদ ইউনূস নিজে মাঠে নেমে পড়েছিলেন। এবং তিনি মাঠে নেমে এবং তার সঙ্গে তার সিন্ডিকেট সদস্যরা একদম রেডে করে মাঠে নেমে পড়েছিলেন। তারা বলতে শুরু করেন যে তুলসী গাভার্ডের এই বক্তব্য ভিত্তিহীন, তথ্যহীন এবং একেবারেই একটা বুনিয়াদহীন এবং সম্পূর্ণভাবে ফ্যাব্রিকেটের একটা মন্তব্য তিনি করেছেন। তাহলে কী হলো? 1 মাসের মাথায় তিনি কী করে জামিন পেয়ে গেলেন? তার কারণ এই মুহূর্তে যদি আমরা রাখাইন অর্থাৎ মায়ানমার অংশটা দেখি, সেখানে পুরোপুরি ইউএসের রুল চলছে। ইউএস আর্মি ইতিমধ্যে নির্দিষ্টভাবে চট্টগ্রামে প্রবেশ করেছে এবং বলা হচ্ছে যে মার্কিন প্রশাসন এই চট্টগ্রামের একটা বড় অংশকে নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে, যে কারণে সেখানকার নির্দিষ্টভাবে উপদেষ্টাদের মধ্যে একজন সম্প্রতি বলেছেন যে রাখাইন বর্ডারে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেই, তাদের কাদের নিয়ন্ত্রণ আছে? তাহলে এন্টায়ারলি ইউনূস সিন্ডিকেটের নিয়ন্ত্রণ কি কমছে? আমরা সিদ্ধান্তে আসছি না, কমছে কি? তাহলে কোথাও কি মার্কিন প্রশাসনের ব্যাপক চাপ রয়েছে ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, যে কারণে সেখানকার একেবারে মানে অত্যন্ত ক্ষমতাশালী তুলসী গাভার্ড তিনি নিজেও ইসকনের একজন সদস্যা, তিনি চেয়েছিলেন। এবং সেই 2-2-4 যে সমীকরণ সামনে আসে, এখানেও কি তাই হলো? তুলসী গাভার্ডের যে প্রেশার বা যে দৌত্য বা যে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যে প্রসেস, তার মধ্যে দিয়েই রাতারাতি তিনি শেষ পর্যন্ত চিন্ময় কৃষ্ণবাবু জামিন পেয়ে গেলেন। এবং ইউনূস সিন্ডিকেট পুরোপুরি চুপ থাকলেন, একটা কথা পর্যন্ত বললেন না। কেন বললেন না? ভয় পেয়ে গেছেন বলে? ইউএসের এই ব্যাপক চাপ, বিপুল চাপের সামনে আপনারা চুপ পড়ে গেলেন? সেই কারণ এই চিন্ময় কৃষ্ণবাবু সম্পর্কে বারে বারে বলা হয়েছে যে কারণে হিজবুত তাহরি, মাহফুজ আলমরা বা জামাতে ইসলামের যারাই রয়েছে, তারা যেভাবে নিষিদ্ধ গোষ্ঠী আইসিসের পতাকা এবং বাংলাদেশের পতাকাকে একই সঙ্গে নিয়ে ঘোরে, তারা যেভাবে আইসিসের পতাকা উপরে রাখে এবং বাংলাদেশের জাতীয় পতাকা নিচে রাখে, সেই কাজে তাদের কোনো কিন্তু নির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে মামলা হয় না। এক্ষেত্রে ইসকন সেদিন বাংলাদেশের পতাকা উপরেই রেখেছিল এবং ইসকনের পতাকা নিচেই ছিল, তবু তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তিনি জেলবন্দি থাকা অবস্থায় যে আইনজীবীর মৃত্যু হয়েছিল, যাকে খুন করা হয়েছিল বা মৃত্যু হয়েছিল, সেই মামলাও জুড়ে দেওয়া হয়েছিল এই চিন্ময় কৃষ্ণের সঙ্গে।
ফলে গোটা বিষয়টাই ছিল জটিল এবং অনেক কঠিন বিষয়, এবং গোটা ব্যাপারটার সঙ্গে ছিল একটা অন্যরকম অঙ্ক। সেই কারণেই দীর্ঘদিন ধরে মার্কিন প্রশাসন তারা উদ্যোগী ছিল, এবং বিশেষ করে তুলসী গেবার্ড নিজে, এবং সেই জায়গা থেকেই বোধহয় জামিন হয়েছে বলে একটা বড় অংশ মনে করছে। দেবাশিস, এক্ষেত্রে একটা বিষয় উঠে আসে যে তুলসী গেবার্ড দীর্ঘদিন দৌত্য চালিয়েছেন, তিনি ভারতের সাথে বক্তব্য জানিয়েছেন, এবং তুলসী গেবার্ডকে সেই মুহূর্তে ছেড়ে কথা বলেননি এই ইউনুসের সিন্ডিকেটরা। যে মুহূর্ত থেকে বাংলাদেশে মার্কিন সৈন্য প্রবেশ করা শুরু করেছে এবং অ্যাডমিনিস্ট্রেশন অনেকটাই মার্কিন দ্বারা সাপ্রেসড হয়েছে, সেই মুহূর্তে জামিনটা হচ্ছে, এটাই লক্ষণীয়। না, এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ইউনুস সরকার ক্রমাগত সত্যজিৎ বারবার করেই জামিনের বিরোধিতা করেছিল, এবং যে ইস্যুতে মামলা তুমি বিস্তারিত বললে যে দেশদ্রোহ বা রাষ্ট্রদ্রোহ, এটা পরিষ্কার করে বলা হয়েছিল। তুমি পতাকার ইস্যু উল্লেখ করে দিলে যে যেখানে যে পতাকা বহুবার বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন, জঙ্গি সংগঠন বা জঙ্গিদের পতাকা উড়িয়ে তারা যাচ্ছে, আইএসিসের পতাকা দেখা গেছে বিভিন্ন সময় বাংলাদেশে, এর সঙ্গে তুল্যমূল্য বিচারে কিন্তু এঁটে ওঠা গেল না। কিন্তু এবার যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে আমেরিকার যে দখলদারি, এই দখলদারির ফলে বাংলাদেশের যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হতে পারে, বা হয়তো পলিটিক্যাল সিনারিওতে ইউনুস খানিকটা অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে, বা এই যে যারা অভ্যুত্থান ঘটালো বাংলাদেশে তারা অপ্রাসঙ্গিক হয়ে উঠতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎকে আমি সত্যজিৎ এই কারণের জন্য আমি জিজ্ঞেস করছি, স্পেসিফিক এই প্রশ্ন এই জন্য, কারণ তুমি জানো যে পশ্চিম দিকে পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বৈরথ একেবারে চূড়ান্ত জায়গায় রয়েছে, মানে একেবারে বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট জারি হয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর ভারত আক্রমণও করতে পারে, এরকম একটা পরিস্থিতি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারত যেটা একটা অশনি সংকেত দেখছিল সেটা হচ্ছে পশ্চিমী ক্ষেত্রে পাকিস্তান শত্রু, আবার একই রকমভাবে বাংলাদেশে আইএসআই যে সক্রিয় হচ্ছে সেটা তুমি বারবার করে বলেছো। তাহলে যে বাংলাদেশকে খানিকটা কন্ট্রোলে রাখা মানে ডান হাতটা খানিকটা কন্ট্রোল হলো, মানে পূর্ব দিকের সীমানাটা খানিকটা সংরক্ষিত হলো বা সুরক্ষিত হলো বলেই কি মনে হচ্ছে? একদম সঠিক পয়েন্ট, একদম সঠিক দিকে, কারণ এটা আমাদের খবর আসছিল বা এখনও আসছে যে পাকিস্তান যেহেতু এটে উঠতে পারছে না, তারা যে ইস্টার্ন পার্টকে বা ইস্টার্ন করিডোর হিসেবে বাংলাদেশকে এবং ইউনুসের সিন্ডিকেটের যারা জঙ্গি গোষ্ঠীর লোকজন বসে আছে তাদেরকে ব্যবহার করে সেই মাটিকে ব্যবহার করবে। এবং ইতিমধ্যে আমরা জানি যে চট্টগ্রামে মার্কিন সেনা প্রবেশ করেছে, তারা সেখানে নির্দিষ্ট ঘাঁটি বানিয়েছে, এবং রাখাইন করিডোর যেখান থেকে আরাকান আর্মি আসবে অথবা রোহিঙ্গাদের পাস করা হবে, পুশব্যাক করা হবে, সেটাও রীতিমতো তৈরির পথে, যে কারণে সেখানকার যারা উপদেষ্টারা রয়েছেন বা ইউনুস সিন্ডিকেটের বা ইউনুস সরকারের যারা বিভিন্ন পদে রয়েছেন তারা ইতিমধ্যে বলেছেন যে রাখাইন বা আরাকান পার্টে বা এই যে চট্টগ্রামের শেষ প্রান্তে এসে বাংলাদেশ ক্রমশ তাদের নির্দিষ্টভাবে তাদের যে নিয়ন্ত্রণ হয়তো হারাচ্ছে, এটা প্যাসিভ হয়তো বলেছেন। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে প্রশ্ন দেবাশিস করছিল যে বাংলাদেশ সরকারের ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে মার্কিন প্রশাসন, এবং সেই চাপটা সব দিক থেকে বাড়ছে, সামরিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, এবং চীনের সঙ্গে যে সম্পর্কটা বাড়িয়ে ফেলেছিল ইউনুস সরকার সেটাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবং তুলসী গেবার্ড যেহেতু ইউএস বা মার্কিনদের ক্ষেত্রে একটা অন্য নাম, মানে ডোনাল্ড ট্রাম্পকে যাদের উপর নির্ভর করতে হয় অবশ্যই তুলসী গেবার্ড তার মধ্যে এক বা দুই তো মানে প্রথম এক বা দুইয়ের মধ্যেই আছেন, তারই তথ্যের উপর গোটা দেশ চলছে, ইউএস চলছে। ফলে তার মতামত, তার ফিলিংস, তার অনুভূতিকে আলাদা গুরুত্ব দিয়ে ডোনাল্ড ট্রাম্প দেখেন বলেই একটা বড় অংশ আন্তর্জাতিক মহল জানে এবং মনে করে। ফলে তুলসী গেবার্ড মার্চ মাসে ভারতে যে কথা বলে গেছিলেন সংবাদ মাধ্যমকে বক্তব্যের সময়, সেই ফলাফলটাই চলে আসলো পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণের জামিনের মধ্য দিয়ে। আমরা অবশ্যই সেখানকার বিচার ব্যবস্থাকে কোনোভাবেই নোহার করছি না বা অবজ্ঞা করছি না, কিন্তু কোথাও একটা সমীকরণ তো কাজ করছে, বোধহয় সেই সমীকরণটার সঙ্গে ডোভালের মিশন থাকতে পারে, আমরা জানি না কতটা আছে বা থাকার সম্ভাবনা আছে, এবং একই সঙ্গে তুলসী গেবার্ডের একটা ভূমিকা আছে বলে একটা বড় অংশ মনে করছে। একেবারেই সত্যজিৎ, তবে এটা বাস্তব যে এর মধ্যে কিন্তু অজিত ডোভাল এসে একেবারে পূর্ব সীমান্তে তিনি দুদিন প্রায় কলকাতা থেকে একটা মিশন করলেন এবং 27টা গোপন এজেন্সির সঙ্গে বৈঠকও করলেন। সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে পূর্ব দিকে সীমান্ত খানিকটা সুরক্ষিত হলো। যদি পাকিস্তানের সঙ্গে কোনো রকম কনফ্লিক্ট তৈরি হয় এই মুহূর্তে, তাহলে হয়তো বা বাংলাদেশ সেই ক্ষেত্রে মানে ওই মনে হয়তো থাকবে পাকিস্তান প্রেম বা ভালোবাসা, আইএসআইয়ের একটা সক্রিয়তা তুমি বলছিলে, কিন্তু তৎসত্ত্বেও হয়তো পূর্ব সীমান্ত খানিকটা নিশ্চিত হলো, কারণ তুমি রাখাইনের কথাও এখানে উল্লেখ করলে। একেবারে অনেক ধন্যবাদ সত্যজিৎ, আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন সত্যজিৎ মুখোপাধ্যায়। এই যে ব্যাখ্যা এবার একেবারে খুব পরিষ্কারভাবে এই চিন্ময় কৃষ্ণের জামিন
যেটা সত্যজিৎ বলছিলেন যে খানিকটা পাশ্চাত্যের চাপ, খানিকটা বর্তমান পরিস্থিতি এবং ভারতের বিদেশ নীতি, ডেফিনেটলি সবার উপরে ভারতের বিদেশ নীতি। কারণ আমরা যেভাবে দেখলাম যে পাকিস্তানিদেরকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে যেতে বলা হলো, সেইভাবে যদি বাংলাদেশিদের দেশ ছেড়ে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হয়, তাহলে যে কি ত্রস্ত অবস্থা হবে বাংলাদেশে, এটা খুব সহজেই অনুমান করা যেতে পারে। তো সেখানে অনেকগুলো ইপস অ্যান্ড বাট রয়েছে, যেরকমটা সত্যজিৎ আমাদেরকে বলছিলেন। এবার এই মুহূর্তে এই চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন হলো আজকে বাংলাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এরপরে বেশ কিছু প্রতিক্রিয়া আসছে। আমি এই মুহূর্তে শোনানোর চেষ্টা করব স্বামী পরমাত্মানন্দজি, মহানির্বাণী আখড়ার প্রধান, তিনি কি বলছেন এই বিষয়ে, শুনুন। চিন্ময় কৃষ্ণ প্রভুর যে অবশেষে ইউনিশ সরকার এবং বাংলাদেশের হাইকোর্ট তাকে যে জামিনে মুক্ত করলো, এটাকে সনাতন ধর্মের একটা বিরাট জয় হিসেবে দেখছি। সত্য যে কখনো চাপা থাকে না এবং সত্যের জয় যে হবেই, দিকে দিকে ধর্মের উত্থান, অধর্মের পতন যে হবে, চিন্ময় কৃষ্ণ প্রভুর আজকের এই জামিন পাওয়া তাকে সূচিত করছে। হয়তো প্রাতিষ্ঠানিক কারণে 3 দিন কোর্ট বন্ধ, তার জন্য হয়তো আরো 3টে দিন তাকে জেলের অভ্যন্তরে থাকতে হবে, কিন্তু 3 দিন পর আমরা সারা পৃথিবীর সনাতনীরা তারকে দেখবার জন্য উৎসুক চিত্তে অপেক্ষা করছি। তার বেরিয়ে আসা কেবলমাত্র জেল মুক্তি নয়, তার বেরিয়ে আসা জিহাদিদের, সন্ত্রাসীদের, অধার্মিকদের চক্রান্তকে ভেঙে চুরে দিয়ে অধর্মকে নাশ করে ধর্মের অভ্যুত্থান হিসেবে দেখছি। আর এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দা, এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে অর্থাৎ পশ্চিমী সীমান্তে, ভারতের পশ্চিম সীমান্তে একটা চূড়ান্ত উত্তেজনা, আর সেই মুহূর্তে যেটা মনে করা হচ্ছিল, আমরা বারবার করে বলেছিলাম যে পূর্ব দিকটাও খানিকটা অরক্ষিত হয়ে যাচ্ছে নতুন সরকার আসার ফলে, কারণ এই নতুন সরকারের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর একটা ওতপ্রোত সম্পর্কের নানান খতিয়ান সামনে আসছিল। অর্থাৎ সেই ক্ষেত্রে ভারত কিন্তু দুদিক থেকে চাপে ছিল, এক হচ্ছে পশ্চিম দিক আর এক হচ্ছে পূর্ব দিক। এখন এই মুহূর্তে আমি কেন এই কথা বলছি, কারণ চিন্ময় কৃষ্ণের জামিন আজকে মঞ্জুর হলো, সেখানে তুলসী গোয়ার্ডের একটা ভূমিকা রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কি মনে হয় ভারত খানিকটা সুবিধাজনক জায়গায় আসলো? মানে চিন্ময় কৃষ্ণ দাসের এই জামিন পাওয়ার পেছনে কি অন্য কোনো স্ট্র্যাটেজি রয়েছে? চিন্ময় কৃষ্ণ প্রভু দীর্ঘদিন ধরে আটক ছিলেন এবং দেশবিরোধীদের মামলা দেওয়া হয়েছিল, মিথ্যে মামলা তার বিরুদ্ধে। ভারত সরব হয়েছিল এবং আমেরিকার যে নিরাপত্তা সংস্থা যে প্রধান তিনিও আশঙ্কা প্রকাশ করেছেন। এখন এটা ভারতের কিছুটা চাপ, আমেরিকারও কিছুটা চাপ রয়েছে, পাশাপাশি বাংলাদেশের যথেষ্ট চাপে ছিল, কারণ তার কিন্তু সেরকম কিছু প্রমাণ করতে পারে চিন্ময় কৃষ্ণ প্রভু। তার জামিনে আমি খুব খুশি হচ্ছি, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ আমাদের ভারতের পশ্চিম দিক যেমন বরাবরের জন্য অসুরক্ষিত, পূর্ব দিক কিন্তু অসুরক্ষিত। আমি বরাবর আপনাদের চেষ্টাও বলেছি, কারণ এই যে দীর্ঘ সীমানা, এই সীমানাতে পোরাস বর্ডার রয়েছে। উপরন্তু আমাদের উদ্বেগের কারণ কি, যে বাংলাদেশ অফিসিয়ালি ISI কে ইনভাইট করেছে এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পদচারণা দেখতে পেয়েছি ঢাকা শহরে, এবং ঢাকায় মেসিজও তাদের মানে উপস্থিতি দেখা মিলেছে। এবং অফিসিয়ালি যখন শত্রুর একটি দেশের গোয়েন্দা, ভয়ঙ্কর গোয়েন্দা বাহিনীকে আমন্ত্রণ করে, বাংলাদেশের ইন্টেলিজেন্সের সাথে যৌথভাবে কাজ করে তারা ভারত বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডে ছক করছে, আমাদের কাছে খবর এসছে। সুতরাং এই অবস্থায় আমাদের তো পূর্বের দিকে সীমান্ত নিয়ে নতুন ভাবনা সময় এসছে উদ্বেগের, কারণ একদিকে ISI এবং ISI তৎপরতায় বাংলাদেশের রেডিক্যাল ফোর্সের সাথে পাকিস্তানের যে রেডিক্যাল ফোর্স তাদের মেলবন্ধন, কারণ তারা ট্রেনিং দিচ্ছে বাংলাদেশের রেডিক্যাল ফোর্সদের। তো এই অবস্থায় অবশ্যই ভারতের কিন্তু পশ্চিম দিকে নজর ঘোরাতে গিয়ে বেশি গুরুত্ব দিকে পূর্বের দিকে অবহিত না থাকে। সুতরাং আমাদের মনে হয় সীমানায় আরো বেশি করে যেখানে খরচ বড় রয়েছে বা শিথিল রয়েছে নিরাপত্তা বাহিনীর, সেখানে আরো একটু নজরদারি করা বাড়ানো প্রয়োজন বলে আমার মনে হয়। একেবারেই। দেবাশিস দা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। একেবারে এই জায়গায় কিন্তু খুব পরিষ্কার হচ্ছে যে ISI এর যে প্রভাব বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে খানিকটা নমনীয় পরিস্থিতি দেখতে পাওয়া গেল। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠবে আজকে আলোচনায় রাখা উচিত, যেটা মনে হয় যে কারণ সুপ্রিম কোর্টে খুব সম্ভবত, যেরকমটা সত্যজিৎ বলছিলেন, যে সুপ্রিম কোর্টে হয়তোবা এই মুক্তি নিয়ে আবার কোনো পিটিশন দাখিল করা হবে না। তার মানে আগামী রবিবার বা সোমবার
চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি হচ্ছে। এর পাশাপাশি মাথায় রাখতে হবে যে এই যে দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু বিএনপির তরফ থেকে আনা হয়েছিল। বিএনপির তরফে বিএনপির প্রাক্তন সম্পাদক ফিরোজ খান শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাস নয়, আরও 18 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিলেন এবং সেই মামলার প্রেক্ষিতে কোতোয়ালি থানা থেকে গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপরে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসকে তোলা হয়েছিল। তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগ যেরকম হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগের একাধিক নেতাকে অত্যাচারের সামনাসামনি হতে হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, মারা হয়েছে, থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকের এই রায়ের ফলে কিন্তু বিএনপির প্রাসঙ্গিকতা নিয়েও খানিকটা প্রশ্ন উঠল। তার কারণ বিএনপির তরফে প্রাক্তন সম্পাদক ফিরোজ খান এই মামলা দায়ের করেছিলেন। এবার আজকে যে জামিন হলো, এই ক্ষেত্রে যেরকমটা সত্যজিৎ বলছিল যে উপযুক্ত তথ্য প্রমাণ এবং নথির ভিত্তিতে, কারণ অপূর্ব কুমার ভট্টাচার্য চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী, তিনি কিন্তু বলেছেন যে বিনা তদন্তে বিনা বিচারে তাকে কি করে আটকে রাখা যেতে পারে দিনের পর দিন, 5 মাস 5 দিন হয়ে গেছে। এবং সেখানে যেহেতু ফিরোজ খানের এই অভিযোগের ভিত্তিতে সেই পরিমাণে তথ্য প্রমাণ জোগাড় করা সম্ভব হয়নি, সেই ক্ষেত্রে ঘুরিয়ে বলা যেতে পারে যে বিএনপির এই অভিযোগের সারবত্তা কিন্তু থাকলো না, অর্থাৎ খানিকটা ব্যাকফুটেও কিন্তু গেল বিএনপি নামক অত্যন্ত সুপ্রাচীন, অর্ধ শতাব্দী প্রাচীন বাংলাদেশের একটি রাজনৈতিক দল। এখন অবশ্যই 4টে চতুষ্কোণ এই পর্যন্ত জামিন হয়েছে ঠিকই, কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর এখন জেল মুক্তির অপেক্ষা, সেই ছবিও আমরা ঠিক সময় আপনাদের সামনে তুলে ধরব। এখন এই পর্যন্তই 4টে চতুষ্কোণ। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে।